এই কালিমা যেটা লেপন করা হচ্ছে এটা পুরো বাংলাদেশের উপর একটা কালিমা তারা দেওয়ার চেষ্টা করছে, যেটা একটা ডাহা মিথ্যা। আমাদের ধারণা এটা হচ্ছে যারা পতিত স্বৈরাচার তারা তো অনেক বিলিয়ন্স ডলার নিয়েছেন, তারা হয়তো বা টাকা যথেচ্ছ খরচ করছেন এই মিস ইনফরমেশন ক্যাম্পেইন করার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, সেটির আসলে বিস্তারিত যদি একটু বলতেন। ঐকমত্য কমিশন তো বেশ আগেই হয়েছে, সেই আলোকে একটা ঐকমত্য কমিশনের যেটা মূল কাজ সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ করা। সেই ডায়ালগের প্রথম পর্বটাও হয়েছে গত মাসে। আপনারা দেখেছেন যে আমরা 15 তারিখে একটা মিটিং করেছি। তো এই মাসে যেটা হয়েছে যে সেইটারই একটা কন্টিনিউয়েশনে আবার পার্টিগুলোর সাথে আমরা খুব দ্রুত, হয়তো বা আপনাদেরকে জানিয়েছে বৃহস্পতিবার আমরা একটা সময় দেখছি যে পার্টিগুলোর সাথে কথা বলা, যেটা হচ্ছে যে পার্টিগুলোর মধ্যে বেশ কিছু পার্টি তাদের মতামতটা জানিয়েছে, আবার কিছু 16টা পার্টি বোধহয় বলছে যে তারা 1-2 দিনের মধ্যে তাদের মতামতটা জানাবে। তার মধ্যে বেশ কিছু বড় বড় পার্টিও আছে। যেটা হয়েছিল যে আমরা যে 6টা কমিশন করেছিলাম, ইন্টারনেট গভর্নমেন্ট যে 6টা কমিশন করেছিল, সেই কমিশনের রিপোর্টগুলো নিয়ে ওইটাকে বই আকারে করা হয়েছে এবং বইগুলো প্রত্যেকটা পার্টির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পার্টিগুলো এই বইগুলো পুঙ্খানুপুঙ্খু চুলচেরা বিশ্লেষণ করে তাদের রিপোর্টগুলো কনসেনসাস কমিশনের কাছে পাঠাচ্ছেন। এই কনসেনসাস কমিশন এই পুরো রিপোর্টগুলো নিয়ে যেটা করবে যে এখন 1-to-1 পার্টিগুলোর সাথে কথা বলবে, যে তাদের আরও মানে যেটা হয় যে হিউম্যান ইন্টারাকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় তাদের কি অবজারভেশন, কোথায় তাদের রিজার্ভেশন আছে, কি করলে মানে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমাদের স্মুথ হবে, সেই জিনিসগুলো এখন ডিসকাশনের পর্যায়ে পড়বে। তো আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে ডায়ালগের কাজটা খুব দ্রুত গড়াবে, কারণ আমাদের কিন্তু একটা ডেডলাইন আছে। আমরা চাচ্ছিলাম যে জুলাইয়ের মধ্যে এই টক্সগুলো, ডায়ালগগুলো বা কনসেনসাস কমিশনের যে কাজগুলো এটাকে র্যাপ আপ করার জন্য। একটি বিষয় আপনি যদি দেখেন শফিক ভাই, যেটি হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন সহ নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সেটি আসলে তারা আন্তর্জাতিকভাবেও এক ধরনের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কতখানি তৎপর আছে এবং সরকারের পক্ষ থেকে আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, আপনারা এটা প্রতিবাদ জানিয়েছেন আমরা দেখেছি, কিন্তু তারপর আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তো আমাদের মতো করে বলছি, আমরা প্রতিনিয়তই এই মিস ইনফরমেশন কমব্যাট করার চেষ্টা করছি। কমব্যাট কীভাবে আমরা করছি? আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং আছে সেখানে আমরা দিচ্ছি, আমরা কিছু ফ্যাক্ট চেকারদের সাথে কথা বলছি, তাদেরকে আমরা নিয়মিত জানাচ্ছি যে এই নিউজগুলো ফেক নিউজ, আপনারা ওরা তো ইন্ডিপেন্ডেন্ট, আমি দিলেই যে সেটা করবে তা না, তাকে জানাচ্ছি। তারপরে পিআইবিতে একটা প্রেস আমরা একটা বাংলা ফ্যাক্টস করে আমরা চালু করেছি, সেখানেও কিছু আমরা মিস ইনফরমেশন যেটা হচ্ছে আমরা কমব্যাট করার চেষ্টা করছি। প্রত্যেকটা এম্বাসিকে অ্যাক্টিভেট করা হয়েছে যাতে মিস ইনফরমেশন নিয়ে তারা সিরিয়াসলি এটা ডিল করে এবং জানায়। তারা তাদের যতটুকু ক্যাপাসিটি আছে সেগুলো নিয়ে কাজ করছে। প্লাস আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন, আমরা বলছি, অ্যাডভাইজার মহোদয়রা বলছেন, সবাই মিলে আমরা একটা কালেকটিভ একটা এফর্ট দিচ্ছি। প্লাস একটা ইদানিং একটা ভালো নিউজ হচ্ছে যে পত্রিকাগুলোও কিন্তু তাদের মতো করে বলছে। একটা জিনিস কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ইন্ডিয়া বা ইন্ডিয়ান নিউজ পেপারের যে বাইরে যেটা ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সের মাত্রা আমাদের নাই। আমরা ইচ্ছা করলেই ইন্ডিয়ান ডায়াসপোরা খুবই পাওয়ারফুল। আপনারা দেখছেন যে ইন্ডিয়ান ডায়াসপোরার মধ্যে অনেকে আছে বড় বড় কোম্পানির সিইও, তাদের ইভেন তারা ইউএসএ, ইউকে, পুরো ইউরোপ জুড়ে তারা খুব পাওয়ারফুল। তো তারা যেই জিনিসটাকে, যেই নিউজটাকে যারা যেভাবে স্কেল আপ করতে পারে আমরা সেটা পারি না। তাদের ওয়েস্টার্ন সোসাইটিতে বিভিন্ন জায়গায় ওদের ইনফ্লুয়েন্সের জায়গা আছে, তারা সেই ইনফ্লুয়েন্সটা খাটাতে চায়। এবং যেটা হয়েছে যে যারা মিস ইনফরমেশনগুলো ছড়াচ্ছে ইন্ডিয়ান মিডিয়াগুলো, এই ইন্ডিয়ান মিডিয়াগুলো আবার এই ইনফরমেশনগুলো এদেরকে জানাচ্ছে। এই ইন্ডিয়ান মিডিয়াগুলো যেহেতু ওরা পড়েন, ওরা ধরেই নিচ্ছেন যে ইন্ডিয়ান মিডিয়া যেহেতু এটা লিখেছে এটা হয়তো বা সত্য, কিন্তু পুরো জিনিসগুলো যে অনেক ক্ষেত্রে ডাহা মিথ্যা সেটা এরা বোঝার চেষ্টা করছেন না। আমরা আমাদের
লিমিটেড স্কোপ দিয়ে আমরা তাদের কাছে রিচ করার চেষ্টা করছি, করে আমাদের মতো করে কিছু ফল পাচ্ছি আমরা। আর একটা যেটা আমরা চাচ্ছি যে আমরা খুব ওপেননেস দেখাচ্ছি, যে দেখেন আমি পুরো ট্রান্সপারেন্ট, আপনি আসেন, এসে দেখে যান, যে সমস্ত জায়গায় আপনি বলছেন যে ভায়োলেন্স হয়েছে সেই জায়গাগুলো দেখে যান, কী রকম ভায়োলেন্স হয়েছে, আদৌ হয়েছে কিনা, নাকি এই ভায়োলেন্সটার মধ্যে কোনো পলিটিক্যাল মোটিভেশন ছিল না রিলিজিয়াস মোটিভেশন ছিল। এই জিনিসগুলো আমরা তাদেরকে জানাচ্ছি, দেখেন। তো এতে কিছু কাজ হচ্ছে, অনেক ওয়েস্টার্ন মিডিয়ার লোকরা আসছে, ইভেন ইন্ডিয়ান মিডিয়ারও কিন্তু যেই পরিমাণ কাজ আমাদের করা দরকার বা যেই ধরনের মিস ইনফরমেশন সেটার থেকে আসলে এটা টাফ। আমি বলবো যে এটা খুবই একটা টাফ, এবং এই কাজটা কালেকটিভলি পুরো বাংলাদেশের অ্যাজ এ নেশন এভরিওয়ানের করা উচিত। বিকজ এই কালিমা যেটা লেপন করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশের উপর একটা কালিমা তারা দেওয়ার চেষ্টা করছে, যেটা একটা ডাহা মিথ্যা। আর একটা দেখেছেন যে এই বিষয়টা নিয়ে প্রফেসর ইউনূস কিন্তু ইউএন সেক্রেটারি জেনারেল কাছেও বলেছেন, তার ডাইরেক্ট হেল্প চেয়েছেন। উনি কিন্তু যখন ডিনার পার্টি হলো লাস্ট মিটিংটা, সেখানে উনি একটা কথাই বলেছেন যে উই নিড ইউর হেল্প, উই নিড ইউর সাপোর্ট এই মিস ইনফরমেশন ডিল করার জন্য। এবং আমরা আশা করি যে ইউএনও আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করবে। কিন্তু ভারতীয় গণমাধ্যম 5 আগস্টের পর থেকেই তারা একদম প্রতিনিয়ত এইভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসলে মানে এটি তো বাংলাদেশ থেকে তো ঠেকানো একটা, আপনারা প্রতিবাদ দিচ্ছেন সেটি একটি বিষয়, কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে প্রতিনিয়ত এরকম মিস ইনফরমেশন ছড়ানো, সেটি কি কূটনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সুযোগ আছে কিনা? কূটনৈতিকভাবে যথেষ্ট মোকাবেলার চেষ্টা করছি, কিন্তু কথা হচ্ছে সে যদি না শুনে, আমার সভারেন টেরিটরির ভিতরে তো ঘটনাটা ঘটছে না, সে দূরে থেকে এটা ক্রমান্বয়ে করে যাচ্ছে। আমি আমাদের প্রতিবাদটা জানাচ্ছি, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যখন আসছিলেন বিক্রম মিশ্রি, তার কাছে আমাদের চিফ অ্যাডভাইজার স্বয়ং আমাদের কনসার্নটা জানিয়েছেন। তো ওনারা তো বলছেন যে ওনাদের গভর্নমেন্ট এটার সাথে জড়িত না, এটা ইন্ডিয়ান মিডিয়া করছে। তো আমরা ইন্ডিয়ান মিডিয়াকে বারবার বলছি যে তোমার এই নিউজগুলো সব তো যেই দিনেরটা সেই দিনের নিউজ হয়তো বা ওরা চুপচাপ থাকছে, কিন্তু পরের দিন আবার আর একটা মিথ্যা নিউজ নিয়ে আসতেছে। এটা রিলেন্টলেস, এটা এমন না যে একটা হলো তারপরে একটু স্টপ করলো, করে আবার নতুন দিকে, তা না, এটা রিলেন্টলেস ওরা করেই যাচ্ছে। এবং এতে আমরা স্পষ্ট বুঝছি যে এটা একটা পার্ট অফ এ ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন। এখানে অনেকগুলো ফোর্স আছে, এটার মধ্যে কারা এটার সাথে পিছনে কারা কলকাঠি নাড়ছে সেটা তো আমরা অতটা ভালো বুঝছি না। বাট আমাদের ধারণা এটা হচ্ছে যারা পতিত স্বৈরাচার, তারা তো অনেক বিলিয়ন্স ডলার নিয়ে গেছেন, তারা হয়তো বা টাকা যথেচ্ছ খরচ করছেন এই মিস ইনফরমেশন ক্যাম্পেইন করার জন্য। এবং তাদের যে ক্যাম্পেইনের যে ধরনগুলো খুবই স্পষ্ট, তারা বলতে চাচ্ছেন এই দেশে একটা ইসলামিক জঙ্গিবাদের উত্থান হয়েছে, এবং এই জঙ্গিবাদের হোতা হচ্ছে এই গভর্নমেন্টে যারা আছে তারা এই জঙ্গিবাদের সাথে জড়িত। এইরকম একটা যাহা মিথ্যা কথা বারবার ওরা বলতে চাচ্ছে। এ দিয়ে ওরা কি করতে চাচ্ছে, ওরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আসলে বাংলাদেশের উপর খেপিয়ে তুলতে চাচ্ছে, বাংলাদেশকে একটা কর্নার করার চেষ্টা করছে। এটা তো এফেক্টিভ হবে না। এতে যেটা হয়েছে ইভেনচুয়ালি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আরও ইউনাইটেড হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট কারা এটা করছে, কেন করছে, ফলে তারা এখন ইউনাইটেড, তারা ডিটারমাইন্ড যে এই জিনিসটা তারা ফাইট করবে। এবং আমি মনে করি এটা আমাদের মধ্যে যে ইউনিটি, এই ইউনিটিটা আরও শক্ত করবে। সবাই পুরো দেশ এখন এই পুরো মিস ইনফরমেশনের ক্যাম্পেইনের এগেনস্টে এক হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে যে বৈঠক হয়েছে সেখানে তারপরে তিনি জানিয়েছেন যে আগামী বছর ঈদ রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমিতে করবে। এটি আসলে কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে? এবং আশা প্রকাশ করছেন এখন অ্যাজ এ লিডার, উনি তো আশাবাদ দিবেন, ঠিক না? ওনার এই আশাটা, এবং সেই আশাটা এই জন্য দিচ্ছেন যেহেতু আমরা এই বিষয়ে আমরা কাজ করছি। উনি একজন হাই রিপ্রেজেন্টেটিভ রেখেছেন, ডক্টর খলিলুর রহমান, খুবই নামকরা একজন ডিপ্লোম্যাট। ওনাকে রেখেছেন এই পুরো বিষয়টা নখদর্পণে দেখার জন্য। উনি এটা দেখছেন, উনি এটার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি সেপ্টেম্বরে, ইদার এটা এশিয়াতে হবে নতুবা এটা নিউ ইয়র্কে হবে। তো এইটা নিয়েও কাজ করা হচ্ছে। ওয়ার্ল্ডের 170টা দেশের মতো পার্টিসিপেশন ওইখানে থাকবে। আর এছাড়া আমরা রোহিঙ্গাদের জন্য যত ধরনের ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া দরকার আমরা সবগুলো ডিপ্লোম্যাটিক এফার্টস দিচ্ছি।
ইয়েতে এখন দেখেন রাখাইনের সিভিল ওয়ারের পরে ওইখানে এখন নতুন রিয়ালিটি হয়েছে, অনেক জায়গায় মায়ানমার মিলিটারি নাই, তো আমাদের পুরো ইয়েটা অরক্ষিত, আমাদের যে বর্ডারটা, তো বর্ডার ওই পারে যারা আছে তাদের সাথেও আমাদের এক ধরনের কথাবার্তা বলতে হচ্ছে ওয়ার্কের, আমাদের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির জন্য। তো সব মিলে আমরা এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যেখানে সত্যিকার অর্থে রোহিঙ্গাদের এই পুরো বিষয়টা যেন গ্লোবাল ডিসকাশনের ম্যাপে এসে সবাই জন্য এটা নিয়ে কথাবার্তা শুরু হয়। আগে যেটা হয়েছিল যে ইউক্রেন ক্রাইসিস, গাজার ক্রাইসিস, গাজায় জেনোসাইড, তারপরে সুদানের সিভিল ওয়ার, অন্যান্য ইস্যুর কারণে এই যে বা গ্লোবাল যে ট্রেড টেনশন, এই ট্রেড টেনশনের কারণে এই ইস্যুটা একদম ধামাচাপা পড়ে গিয়েছিল। এখন আমরা চাচ্ছি যে এই ইস্যুটা আবার গ্লোবাল ম্যাপে আসুক, যদি সবাই দেখে যে না এটা একটা অনেক দিন পুরনো একটা ক্রাইসিস, এটার একটা সলিউশনটা খুবই জরুরি, এই চিন্তা ভাবনা এইটা যদি আসে, আমার মনে হয় যে আমরা একটা নতুন একটা ওপেনিং পাবো এই ক্রাইসিসটাকে রিজলভ করার জন্য। সেই জায়গায় প্রফেসর ইউনূস জোর দিচ্ছেন, সেই জায়গায় সবাইকে উজ্জীবিত করার জন্যই ওনার এই রোহিঙ্গা ক্যাম্পের এই ভাষণ। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা, মানে যেটি খুবই নিকৃষ্ট এটা অপরাধ, সেটির ঘটনা অনেক জায়গায় ঘটছে, আপনারা ধরছেনও। তারপরও এটি প্রতিদিনই কোথাও না কোথাও শোনা যাচ্ছে যে এরকম শিশু ধর্ষণ শিকার হচ্ছে। এই ধরনের ঘটনা কেন ঠেকানো যাচ্ছে না? না, আমরা ঠেকানোর জন্য যতটুকু করার আমরা তা করছি। মূল ইস্যু তো হচ্ছে যে যাদেরকে ধর্ষণের অভিযোগে আর তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে কিনা। আমরা কিন্তু সবাইকে আনছি। শিশু আসিয়াকে যারা নির্যাতন করেছে, যারা তাকে খুন করেছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। যতগুলো হাই প্রোফাইল কেস দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি এবং রিয়াল কালপ্রিটদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং এদেরকে আমরা বিচারের সম্মুখে। আগে একটা যে জিনিস ছিল যে বিচারগুলো দীর্ঘসূত্রিতার কারণে মানে দীর্ঘসূত্রিতার প্যাচে পড়ে যেত, সেইটাকে কিভাবে জট ছড়ানো যায় সেটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অসম্ভব খেটেছেন। উনি যেটা করেছেন যে লটা, যে নারী শিশু নির্যাতনের যে ল, ওইখানে উনি দেখেছেন যে কোথায় কোথায় সমস্যাগুলো, যেমন ধরেন ডিএনএ ল্যাবের সমস্যা ছিল। ডিএনএ ল্যাবে যদি আমি ডিএনএ টেস্ট করাটা দেরি হয়, তাহলে দেখা যাচ্ছে একটা ইয়ের কেসটা বছরের পর বছর ডিলে হচ্ছে এই ডিএনএ ল্যাব না থাকার কারণে, বা ডিএনএ রেজাল্ট ল্যাবের রেজাল্ট। সেই জন্য খুব দ্রুত, এই যে জাস্ট লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হলো যে আমরা আরও 2টা ডিএনএ ল্যাব করব। আর একটা জিনিস ছিল যে আপনি জানেন ধর্ষণের মধ্যেও তো একটু কয়েকটা ধরন আছে। একটা ধরন হচ্ছে যে আপনি বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করা। এই ধর্ষণের এই কেসগুলো অনেক বেশি। তো এই কেসগুলোর থেকেও যেগুলো ভালো, যেগুলোর ক্ষেত্রে যেমন গ্যাং রেপ বা যেগুলোর ক্ষেত্রে কাউকে মেরে ফেলা হলো, ওই কেসগুলো যেগুলো আরও কঠিন, আরও ভয়ানক, সব ধর্ষণই খারাপ, সব ধর্ষণই খারাপ, এর মধ্যেও 2-1টা যেগুলো আরও খারাপ, এই যে মেরে ফেলা হলো, এগুলোকে যাতে দ্রুত করা যায় সেগুলোর জন্য নেওয়া হয়েছে। প্লাস ধর্ষণের ধরনটাও তো চেঞ্জ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা বলৎকারের পাচ্ছি, ঠিক না? আমরা প্রায় পত্রিকাগুলোকে দেখছি। তো এটাকেও তো আমাদের অ্যাড্রেস করা দরকার। এখন যে লটাকে যেটা অ্যামেন্ড করা হচ্ছে, সেখানে কিন্তু এই বলৎকারের কথাটাও আসছে। যে কোনো ব্যক্তি দ্বারা যে ধরনের ব্যক্তি হোক, ধর্ষণ হলেই যাতে আমরা অ্যাকশনে যেতে পারি এবং জিনিসটাকে আরও দ্রুত, খুব দ্রুত যাতে ইনভেস্টিগেশন হয় এবং খুব দ্রুত যাতে ট্রায়াল হয়। এই ক্ষেত্রে যেটা আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে অ্যাডিকুয়েট কোর্ট আছে কিনা। তো অ্যাডিকুয়েট কোর্ট যাতে থাকে এবং কোর্টটা যাতে ফাস্ট ট্র্যাক করতে পারে, তাড়াতাড়ি করতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে এই চিফ অ্যাডভাইজার সহ প্রত্যেকটা অ্যাডভাইজার খুবই সিরিয়াস। আমি গত কয়টা মিটিংয়েই দেখছি, অ্যাডভাইজারদের মিটিংয়ে এটা খুব প্রমিনেন্টলি এটা ডিসকাস করা হচ্ছে এবং আমরা মেজারগুলো প্রতি মেজার নিয়ে, এবং ধর্ষণ নিয়ে যারা কাজ করছেন যে সমস্ত গ্রুপ, তাদের সাথেও কিন্তু আমরা ইন্টেন্সিভলি কথা বলছি। যে আজকালকেও বোধহয় একটা এদের সাথে মিটিং আছে। তো আমরা এই এমন যা করছি সেটা একটা লাস্টিং ইম্প্যাক্ট থাকে, যাতে এই কেসগুলো সবাই
সবার নজরে আসে এবং খুব যেন যারা ভুক্তভোগী, যাদেরকে অন্যায় করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারা যেন খুব দ্রুত বিচার পান, সেটা আমরা দেখছি। বাজারে রমজান মাসে বাজারে দ্রব্যমূল্যের দাম যথেষ্ট সহনশীল পর্যায়ে আছে, শাকসবজি, মাছ, মাংসের দাম, কিন্তু চালের দাম আবার বাড়তির দিকে এবং মানুষের একটু শঙ্কাও আছে যে আবার রমজান শেষ হয়ে গেলে আবার দ্রব্যমূল্যের দাম আবার চড়া হয়ে যায় কিনা, সেই বিষয়টি নিয়ে আপনারা কি করছেন? চালের দামটা এই গত ক্যাবিনেটে এটা নিয়ে মিটিং হয়েছে। প্রফেসর ইউনূস নিজে কমার্সের মিনিস্টার এবং কমার্স অ্যাডভাইজার এবং খাদ্য অ্যাডভাইজারকে এই বিষয়টা খুব দ্রুত তদারকি করতে বলেছেন এবং দেখেছেন যে কোথার কি কারণে এটা বাড়ছে। কারণ আমরা মনে করছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, তো এই দামটা তো বাড়ার কথা না। তো এই কারণগুলো কি, এটা অন্তর্নিহিত কারণগুলো বের করার কথা বলেছেন এবং সেই অনুযায়ী মার্কেটটা খুব দ্রুত মনিটর করা হচ্ছে। আমরা দেখছি কেউ হোর্ডিং করছেন কিনা সেটা আমরা দেখছি। আমরা এটাও একই সাথে দেখছি যে বাজারে চালের সরবরাহতে কোনো ধরনের ডিসরাপশন আছে কিনা। অনেক সময় ডিসরাপশন থাকলে ওইটার কারণেও বেড়ে যায় এবং যেগুলো চাতাল বা যেগুলো চাল, এখন তো অনেকে কোম্পানি হয়েছে, তাদের কীরকম মজুদ আছে সেগুলো সব দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এই ব্যাপারে চিফ অ্যাডভাইজার খুবই সিরিয়াস। উনি সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই চালের বাজার ইয়েটা আমাদের কমপ্লাসেন্সির কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করছি দাম তারে কমাতে, তারপরে একটা দুইটা দাম এদিক বেদিক হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু যেটাই হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সিরিয়াসলি এটাকে দেখছি যে কিভাবে এটা কমানো যায়। আমাদের তো ইচ্ছা যে প্রত্যেকটা মানুষকে একদম স্বস্তির জায়গায় স্বস্তির মূল্যে প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়া। অনেক ক্ষেত্রে আমরা পারছি, অনেক কিছু কিছু ক্ষেত্রে পারছি না। যেগুলো ক্ষেত্রে পারছি না সেগুলোর ক্ষেত্রে প্রফেসর ইউনূস বারবার বলছেন, উনি সবাইকে নির্দেশ দিন, উনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন দেখার জন্য এখানে কোনো সাপ্লাই সাইডে কোনো ডিসরাপশন আছে কিনা, কোনো হোর্ডিং হচ্ছে কিনা। আবার অ্যাট দ্য সেম টাইম কমার্স অ্যাডভাইজারকে বলছেন যে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটটা মনিটর করতে। খাদ্য অ্যাডভাইজারকে বলছেন যে কীভাবে মজুদ আরও কীভাবে বাড়ানো যায় সেটা দেখার জন্য। তো সব মিলিয়ে কালেকটিভ যদি এফার্ট আমরা নিচ্ছি। আবার এনবিআরকে বলছেন যে এটার সাথে যদি কোনো ধরনের কোনো ডিউটি থাকে, ডিউটি স্ট্রাকচারে কমিয়ে এটার দামটা কমানো যায় কিনা, এই প্রত্যেকটা জিনিস করার মাধ্যমে আমরা আশা করছি যে দামটা স্টেবল থাকবে। তারপরেও আমি বললাম না আপনাকে, দুই একটা জায়গায় ডিসরাপশন হয়, সেই ক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো সীমা নেই আমি বলতে পারি। জনপ্রশাসন নিয়ে যদি একটু বলি, অনেকগুলো মন্ত্রণালয় গতি পেয়েছে, কিন্তু আবার অনেক মন্ত্রণালয়ে কাজ খুবই স্থবির হয়ে আছে এবং জনপ্রশাসনে ঠিক যেভাবে শৃঙ্খলা ফেরার কথা ছিল, যারা জনপ্রশাসন বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এখনো শৃঙ্খলা ওইভাবে ফেরেনি। এটি নিয়ে আপনারা? আমার মনে হয় কি, জনপ্রশাসনের যে পরিমাণ শৃঙ্খলা ফেরার কথা 7 মাসে প্রায় সব জায়গায় আমরা স্ট্যাবিলিটি দেখছি। আগে আপনি 2-3 মাস আগেও আপনি যেই রিপোর্টগুলো দেখেছেন পত্রিকা, আপনি কি সেই রিপোর্টগুলো পত্রিকায় দেখেন? সেটা তো আমি মনে হয় না যে আপনারা দেখেন। আমরা এই জায়গায় শৃঙ্খলা ফেরানোর জন্য প্রফেসর ইউনূস সিরিজ অফ মিটিং করেছেন, জনপ্রশাসন সেক্রেটারি, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি, এনারা এটা ক্যাবিনেট থেকে এরা বিশেষভাবে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়গুলো দেখার জন্য। তারা দেখছেন এবং আমার মনে হয় যে জনপ্রশাসনের শৃঙ্খলা অলমোস্ট ফিরে এসছে এবং তারা কিছু কিছু জায়গায় তারা অনেক ভালো, বিশেষ করে আমরা যখন ডিজিটালাইজেশনের যে এফার্টগুলো দেখছি যে তারা খুব ভালো কাজ করছেন, এই কাজগুলোকে খুব দ্রুত এগিয়ে নিচ্ছেন। সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেয়া হয়েছে অথবা যে সুপারিশগুলো করা হয়েছে, আমরা দেখছি যে প্রত্যেকটি জায়গায় সেটির একটি বিরোধিতা হচ্ছে। যেমন নির্বাচন সংস্কার কমিশন থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটি অনেক কিছু নির্বাচন কমিশন থেকে বলেছে যে আসলে এটি সম্ভব না। আবার পুলিশও একই ধরনের বক্তব্য দিয়েছে। জনপ্রশাসন থেকে যেটি সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেটি নিয়েও নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া উঠছে। তাহলে এই সংস্কার যে সুপারিশ সেগুলোর ভবিষ্যৎকে বিরোধিতা বলছি না, আমরা বলছি যে তারা তাদের অপিনিয়ন দিচ্ছেন এবং এটা ভালো। আপনি যদি এইটাকে আপনি দ্যাট মিনস আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন, আপনি এটা সিরিয়াসলি নিয়ে আপনি আপনার অপিনিয়নটা জানাচ্ছেন। পুলিশ তার অপিনিয়ন জানাচ্ছে, সিভিল ব্যুরোক্রেসি তার অপিনিয়ন জানাচ্ছে,
অন্যান্য যারা সংস্থাগুলো যাদেরকে এইটা টাচ করছে তারা জানাচ্ছে, উইচ ইজ গুড, বা নির্বাচন কমিশন তাদের কথাগুলো বলছে। এই কথাগুলো আসলে অনেক আগেই তো আসার উচিত ছিল, এখন আসছে, বাট আমরা হ্যাপি যে এই কথাগুলো আসছে। তাহলে যেটা হচ্ছে যে যেটা অ্যাকোমোডেট করার কথা সেটা ওরা করবেন, আর যেগুলো কেন করা যাচ্ছে না সেটাও ওনারা জানাবেন। আমরা চাচ্ছি যে সবাই যাতে এটা পার্টিসিপেট করে ডায়ালগ অ্যান্ড ডিবেটে, এবং দ্যাট ইজ ইটস এ গুড সাইন যে সবাই এখানে পার্টিসিপেট করছেন। আপনি আপনার মতামতটা জানালেন, আপনি ডিসএগ্রি করতেই পারেন যে এই জায়গাটা, এবং যেমন আপনি তো যেমন পুলিশের লোকরা এরা তো 30 বছর ধরে আছে, 35 বছর ধরে পুলিশিং করছে, তারা তাদের যেটা এক্সপিরিয়েন্সের বলে যে জ্ঞানটা, সেই জ্ঞানটার কথা ওরা বলছে যে এই জায়গাটা এইটা হলে ঠিক না, তো তাদের সাথে আমরা ম্যাচ করাচ্ছি। এটা আমার মনে হয় না আমরা এটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য দেখছি, তা না, আমরা দেখছি যে এরা এইটায় পার্টিসিপেট করার চেষ্টা করছেন ভালোভাবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারপরও নির্বাচন নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে, এবং অনেকেই বলছে যে আসলে এই ডিসেম্বরে নির্বাচন হবে কিনা, অথবা এই সরকারের অনেকে এই নির্বাচন দিতে চাচ্ছে না, এই ধরনের বক্তব্য নানা দিক থেকে শোনা যায়। আসলে সরকার নির্বাচন দেওয়ার বিষয়ে কতখানি আন্তরিক? না, সরকার নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক, বারবার আমাদেরকে ব্যর্থ হয়েছে। প্রফেসর ইউনূস লাস্ট যেটা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, ওইখানে কি স্পষ্ট দুইটা টাইম উনি বলেছেন। একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হবে, ডিসেম্বরের মধ্যে সেটা হচ্ছে যে যদি সবাই ফিউয়ার রিফর্ম চান, বেশি রিফর্ম না চান, আর যদি বেশি রিফর্ম চান তাহলে সেক্ষেত্রে উনি বলেছেন যে এটা জুন 30, 2026-এর মধ্যে হবে। এমনকি জুন মাসেই হবে না, মে মাসে হবে বা এপ্রিল, এটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশনে এটা বোঝা যাবে। কিন্তু এই দুইটা টাইম কিন্তু ঠিক আছে। আপনারা যদি আমাদের প্রেস রিলিজগুলো দেখেন বা প্রফেসর ইউনূস যে বিদেশি ডিগনিটারি আছেন তাদের সাথে যে কথা বলেন, উনি কিন্তু এইটা বারবার বলছেন। আমি এই পর্যন্ত ওনার এই কথায় কোনো ব্যত্যয় দেখিনি। উনি বলছেন, ওনার অ্যাডভাইজাররা বলছেন, সবাই ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারে একদম তারা কমিটেড, তারা এই কথাটা বারবার বলছেন। আমার যেটা মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো হয়তো বা চাচ্ছে যে এক্স্যাক্ট একটা ডেট, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্ট ডেট অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না, বিকজ এই যে কনসেনসাস কমিশনের সাথে তো রিফর্মগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। এখন রিফর্মগুলো এমন যদি রিফর্ম আসে যার ফলে দেখা গেলো সময়টা বেশি লাগতেছে, ফলে টাইমটা আসলে মিনিংলেস হয়ে যায়। সেই জন্য আমরা ব্রড আর রাফ একটা টাইম লাইন উনি দিয়েছেন। আমার মনে হয় এখানে ধোঁয়াশার কিছু নাই, এটা নিয়ে কোনো আনসার্টেনটি নাই। ইলেকশন ডিসেম্বরে হবে, নতুবা জুন 30, 2026-এর মধ্যে হবে। সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিল মে জুনেও হতে পারে। আবার কোনো সময় আমরা শুনেছি সেটা হচ্ছে যে এপ্রিল মে জুনে তো আবহাওয়া অনেক সময় খারাপ হয়ে যায়, এটা সুইটেবল কিনা। মার্চ মাসে তো রমজান মাস, না, মার্চ মাস তো আগামী মার্চ মাস পুরোটাই রমজান, তো এখন এটা ওই সময়টাই বোঝা যাবে আমি বলতে পারি। ও এই যে ঐকমত্য কমিশনের সভা হবে, সেখানে কি নির্বাচন নিয়ে আলোচনা হবে না রাজনৈতিক দলগুলোর সাথে? না, আগে তো ঐকমত্য কমিশনের প্রথম কাজ হচ্ছে যে 6টা রিফর্ম কমিশন হইলো, সেই রিফর্মগুলোর রিকমেন্ডেশন নিয়ে তারা বসবেন। আগে এইটা ঠিক করবেন যে কতগুলো রিফর্ম সবাই নিতে চাচ্ছেন আর কতগুলো নিতে চাচ্ছেন না, সেটা নিয়ে ওনারা বলবেন, বা কোনগুলো ইলেকশনের আগে ইমপ্লিমেন্ট করতে হবে, কোনগুলো করতে হবে না। যতগুলো রিফর্ম ওনারা সবাই এগ্রি করবেন সেটাই হবে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারে সবাই সাইন করলে যেটা হবে যে ওইটাই একটা আমরা এই গভর্নমেন্ট তখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। যদি দেখা যায় আমাদের হাতে টাইম কম আছে, আমরা কম ইমপ্লিমেন্ট করব, আর টাইম যদি বেশি দেয় যে না আপনাদেরকে আরও সময় দিলাম, আপনারা জুন 30-এর মধ্যে এতগুলো করেন, জুন 30, 2000, তাহলে এটা আমরা করব। কিন্তু হোল আইডিয়া হচ্ছে জুলাই চার্টারে যে সবাই একটা ঐক্যমত্যে আসা, এসে ওইটাকে সাইন করা, জুলাই চার্টার। হ্যাঁ, ওই জুলাই চার্টারটাই আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। আমরা আগে কে কি মতামত দিচ্ছেন সেটা কিন্তু আমরা দিচ্ছি না। অনেকে একটা ধারণা করছেন যে আপনি যে মতামত দিচ্ছেন সেটাই আমরা ইয়েতে দিয়ে দিব, কি জানো, ওয়েবসাইটে দিব, কিন্তু সেটা কিন্তু না। আমরা দিব হচ্ছে জুলাই চার্টারে যারা সাইন করলেন, কোথায় এগ্রি করলেন, সেই পুরো বিষয়গুলো আমরা সাইন করে দেবো, যাতে সবাই জানে যে এই বিষয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো
ঐক্যমতে ছিল, এবং পরবর্তীতে যখন তারা গভর্নমেন্ট চালাবেন তারা যাতে এইটা থেকে ব্যাক অফ না করেন, কেন আপনি তো তখন সাইন করে আসছেন। এসে যদি আপনি বলেন যে না আমি আর এটা ইমপ্লিমেন্ট করবো না, তখন আমরা বলবো যে তুমি তো জুলাই চার্টারে সাইন করেছিলা, এইটা এই জন্যই জুলাই চার্টার। বাট তার আগে অনেক ক্ষেত্রে হয়েছে না যে মতামত দিল আর ওয়েবসাইটে থাকবে, সেটা না, জুলাই চার্টারটা পুরো ওয়েবসাইটে থাকবে আর কি। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেটি আমরা দেখেছি, সেখানে দেখেছি যে প্রত্যক্ষভাবে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং সেখানে 1400-র বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটির সাথে শেখ হাসিনা সরাসরিভাবে জড়িত। এবং আমরা একটি ফোনো রেকর্ডিংও শুনেছি যেখানে স্পষ্টতই তিনি নির্দেশ দিচ্ছিলেন গুলি করার জন্য। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য এই সরকার কতটুকু তৎপর আছেন, এবং সেই সঙ্গে এই বিচার কাজ মানে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার কাজ, অনেকেই বলছেন যে সেটির গতি অনেকটাই কম, এই গতি আরেকটু বেশি হওয়া প্রয়োজন ছিল। আমার মনে হয় যে এগুলো তো সুবিচারটা মূল উদ্দেশ্য, বিচার করলেই তো হয় না, ওইটাকে সুবিচার নিশ্চিত করতে হয়। কারণ পুরো পৃথিবীর কাছে আমাদেরকে দেখাতে হবে যে আমরা ন্যায় বিচারটা করেছি। ন্যায় বিচারের জন্য অনেক সময় একটু সময় লাগে, বাট এই ন্যায় বিচারকে সামনে রেখে এক্সকিউজ রেখে আমরা কি স্লো ডাউন করছি তা কিন্তু না, কাজ কিন্তু তার নিজস্ব গতিতে চলছে এবং যথেষ্ট ভালো গতিতে চলছে। কিছু কিছু কেস একটু অ্যাডভান্স স্টেজেও এসে পড়েছে, তো সামনে ট্রায়াল হবে এবং আমরা আশা করছি যে আমরা থাকা অবস্থায় কিছু হয়তো বা ভার্ডিক্ট হতেও পারে, আমরা জানি না। বাট যেটা হচ্ছে যে আমাদের ফোকাসটা এই কাজটা করেন, এটা আমাদের একটা 1 নাম্বার যদি প্রায়োরিটি বলেন, এটাই আমাদের 1 নাম্বার প্রায়োরিটি। 1400 লোককে খুন করা হয়েছে, খুব ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, আর শিশু আহাদ আছে 4 বছরে, রিয়া গোপ আছে 6 বছরে, এদেরকে খুন করা হয়েছে। তো এটার বিচার হবে না যারা? আর আপনি তো ওই রিপোর্টটা তো পড়েছেন, ওই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে শেখ হাসিনার রোলটা কি। শেখ হাসিনা ওইখানে দেখাই যাচ্ছে, উনি বলছেন যে এদেরকে মারো, মেরে ইয়েগুলো লুকিয়ে রাখো, ওইটাই যে টেস্টিমনি যেগুলো আসছে ওইখানে ভয়াবহ টেস্টিমনি। তো ওই আলোকে তো তার বিচারটা তো হবে। আর আমার দিনকে দিন যারাই এই ইভেন ফ্যাক্ট ফাইন্ডিং এর রিপোর্ট পড়ছেন, তাদের সবাই মিলেই কিন্তু এই প্রেশারটা দিচ্ছেন এই যে এই বিচারটা হতে হবে। আমরা তারপরে কেউ কেউ আসছেন, যেমন ধরেন আমরা একটা বিদেশি লন্ডন একজন বড় ব্যারিস্টারকে আমরা হায়ার করেছি অ্যাজ এ কনসালটেন্ট, টবি ক্যাটম্যান। উনি বলছেন যে এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে নিয়ে যেতে, তাকে বিচারটা যাতে ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে নেওয়া হয়। তো সেই বিষয় নিয়েও এই গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে নেওয়ার যেমন পজিটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট হচ্ছে যে তাকে নিয়ে গেলে পুরো বিশ্বটা জানতে পারবে যে শেখ হাসিনা কি কত ধর্মের ব্রুটাল একটা ডিক্টেটর ছিলেন। আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ওইখানে অনেক বছর লেগে যায় অনেক ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে। তো আমরা চাচ্ছি যে লোকালি এই কেসটা হোক, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন হোক। শেখ হাসিনার সাথে তার দোসর যারাই এই খুনে জড়িত ছিলেন প্রত্যেকের বিচার হবে। এটা বাংলাদেশের মানুষ করবে, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ইন্ডিয়া পুরো কাজগুলো করে যাচ্ছে, দেখবে সবাই, এবং সেই অনুযায়ী কাজটা এগিয়ে যাবে। পরবর্তী যে গভর্নমেন্টই আসবে সেটা, আপনি ল্যাটিন আমেরিকায় দেখেন অনেক ক্ষেত্রে যে গভর্নমেন্ট প্রথমে এসে এটা বিচার করতেছে তারা পারে নাই, কিন্তু বাকি পরবর্তী গভর্নমেন্টগুলো থেমে গেছে, থেমে যায়নি। প্রত্যেকটা গভর্নমেন্ট এসেই কিন্তু এই বিচারের কাজটা এগিয়েছে। ফলে কিছু কিছু বিচার অনেক বছর লাগলেও বিচার কিন্তু হয়েছে। ওদের যারা মিলিটারি লিডার ছিলেন, ওদের যারা খুনি লিডার ছিলেন, তাদের সবাইকেই কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয়েছে। ঠিক আমি নিশ্চিত হাসিনা যেখানেই থাকেন, যার আশ্রয়ে থাকেন না কেন, তার যে ক্রাইম এটা পুরো পৃথিবী জানে, এখন পুরো পৃথিবী এটা দেখেছে সে কি করেছে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পর, রিপোর্টের পরে তাকে রেখে তাকে নিয়ে পলিটিক্স করা, এটা কিন্তু আরও কঠিন হয়ে যাবে। তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমার জেনারেশন না পারলে আপনার জেনারেশন করবে, আপনার জেনারেশন না করলে আরেকজন কেন। এটা তো ভাই হত্যার বিচার। আমরা কি এই যে এই আমার ভাইয়ের রক্ত রানো 21শে ফেব্রুয়ারি আমরা ভুলে গেছি, বা 1971-এ আমাদের ভাইদেরকে বোনদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা ভুলে গিয়েছি। আমরা যতটুকু পেরেছি আমরা বিচার করেছি। 71-এ অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় নাই,
পরবর্তী গভর্নমেন্টের যেই গভর্নমেন্টে এসেছিল তার ফেলুরের কারণে। আমাদের সময় আমাদের এই ফেলুর হবে না, এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা খুব ধীর স্থিরভাবে এবং খুব ডিটারমাইন্ড ওয়েতে আমরা এগোচ্ছি, এবং আমরা ইন্টারন্যাশনাল নর্মসগুলো মেনে রাখছি। আমরা আশা করছি সে বিচারের থেকে সে মুক্তি পাবে না, তাকে বিচারের সম্মুখীন হতে হবে, তার পরিবার, তার দোসরগুলো, তার মিনিস্টার, তার যার যার হাতে রক্ত আছে, বিচার তাদের হবেই। আমরা দেখলাম যে ব্যাংকগুলোর যে অবস্থা, অনেকেই ব্যাংক থেকে এখনো টাকা তুলতে পারছে না, তাদের সঞ্চয়ের যে টাকা রয়েছে। আবার অর্থনীতিবিদরা বলছে যে কিছুটা অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আসলে এখন কি অবস্থা, ব্যাংকগুলোর কি অবস্থা এবং অর্থনীতির কি অবস্থা? আমরা যে ব্যাংকগুলোকে যেভাবে পেয়েছিলাম, এই ব্যাংকগুলো যদি আমরা না আসতো, এই গভর্নমেন্ট যদি না আসতো এবং ব্যাংকগুলো যদি আরও 2 মাস থাকতো, তাহলে প্রত্যেকটা ব্যাংক কলাপস করতো, সেটা সরকারি ব্যাংক হোক আর বাইরের ব্যাংক হোক। ইসলামী ব্যাংকের মধ্যে ধরেন, ইসলামিক ব্যাংক একসময় বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক ছিল, ওইটাকে একদম খেয়ে শেষ করে ফেলেছে এস আলম। তো এই যে ব্যাংকগুলোকে আমরা এসে যেটা করেছেন যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এগুলো একটা শৃঙ্খলার মধ্যে এনেছেন। শৃঙ্খলার মধ্যে আনার কারণ হচ্ছে কি, ব্যাংকের একটা আস্থাটা ফিরে এসছে। আস্থা ফেরার কারণে ডিপোজিটররা আবার এসে টাকা রাখছেন। আপনি ইসলামী ব্যাংকে খবর নেন, ওরা প্রচুর 18, 20, 30 হাজার কোটি টাকার মতো ওনারা ডিপোজিট পাচ্ছেন। ফলে যেটা কি, ওদের ব্যাংকটা একদম কলাপস করতে পারেনি এবং ব্যাংকগুলো একদম আবার সতেজ হয়ে গেছে। ঠিক সেই ব্যাপারে ইউসিবিএল এর ক্ষেত্রেও হয়েছে, আরও কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রেও হচ্ছে। তো আমরা যেই মেজারগুলো নেওয়া হয়েছে, ব্যাংকগুলো তাদের ভালো জায়গায় আছে। আর একটা ব্যাংকগুলো ভালো হওয়ার কারণ হচ্ছে যে ওভারঅল ইকোনমির অবস্থা ভালো। আপনি দেখেন ইনফ্লেশন ফর দ্য লাস্ট 3 মান্থস কিন্তু কমছে, এবং গত মাসে যে ইনফ্লেশনটা যেটা ছিল সেটা কিন্তু 22 মাসের মধ্যে সবচাইতে কম। এটা একটা বড় জিনিস। ফলে কি, ইনফ্লেশন হওয়া মানে হচ্ছে মানুষের স্বস্তিটা ফিরে আসা। এটা ফিরে আসতে পারা মানে হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের এই জার্নিটা সুস্পষ্ট হচ্ছে। আর একটা হচ্ছে যে আমাদের জব তৈরি করাটা একটা বড় ইস্যু ছিল। জব কিভাবে তৈরি হচ্ছে, আমাদের এক্সপোর্টটা বাড়ছে। এক্সপোর্ট যত বাড়বে জব তত তৈরি হবে। কেন, ম্যানুফ্যাকচারিংয়ে আপনি ধরেন, আপনি যে ফ্যাক্টরিটা আগে $10 মিলিয়ন করতো, সেটা যদি এখন $15 মিলিয়ন করে, এই 15 মিলিয়নের এক্সট্রা 5 মিলিয়ন, এটা করার জন্য তো নতুন লোক লাগে। আপনি ইচ্ছা করলে এটা পারবেন না, তো নতুন লোক তো নিতে হবে। এভাবে জবটা তৈরি হয়। তা আমরা দেখছি যে আমরা গত 7 মাস ধরে আমাদের সময়ে এক্সপোর্ট বেড়েছে, এবং এক্সপোর্ট কত বেড়েছে, 10-11% করে বেড়েছে। এটার ফলে যেটা হয়েছে যে একটা বাইরে মেসেজ যাচ্ছে যে বাংলাদেশ হ্যাজ মেড এ কামব্যাক। আর একটা বড় জিনিস হচ্ছে যে গ্লোবাল যে ট্রেড, একটা প্রোটেকশনিজম হচ্ছে। দেখা যাচ্ছে ইউএস তার সাথে যারা বড় বড় ট্রেড করে তাদের উপরে প্রোটেক্টিভ কিছু ট্যারিফ ইম্পোজ করেছে, যেটা ইউএস অন্যান্য দেশের ক্ষেত্রে, মেক্সিকো, কানাডা, চায়নার ক্ষেত্রে। তো এটার ফলে যেটা হচ্ছে যে আমরা যারা যে সমস্ত দেশ এগুলো ট্রেড ওয়ারের একটু বাইরে আছি, আমাদের জন্য যেটা হচ্ছে যে একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। আমরা এখন যেই পণ্যগুলো ওইখান থেকে ইউএসএ পাঠানোটা একটা এখন একটু ভ্যালু চেনে দাম বেড়ে গেল, সেই পণ্য এখন আমার এখান থেকে পাঠালে একটু কম মূল্য হবে। ফলে অর্ডারটা বাংলাদেশে আসছে, এই অর্ডারটা র্যাপিড আকারে আসছে। আমরা আশা করছি যে পুরো একটা বছর এবং সামনের আরও কয়েকটা বছর আমাদের এই অর্ডারটা আরও বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দুইটা এখন চ্যালেঞ্জ, একটা হচ্ছে আমাদের চিটাগং পোর্টটাকে ঠিক করা। চিটাগং পোর্টের ইয়েরা যখন বাইরে থেকে অর্ডার আসে, তারা দেখে যে সে কত দ্রুত মালটা পাবে। এই কত দ্রুত মালটা পাওয়ার সাথে কিন্তু চিটাগং পোর্টের এফিসিয়েন্সি, আপনি যদি চিটাগং পোর্টের এফিসিয়েন্সি ভালো না থাকে, তো যে মালটা সেই আশা করতেছে 15 দিনে পাবে, সেটা দেখালো আপনি 20 দিনেও পাঠাতে পারলেন না, তখনও কি সে সেকেন্ডবার আর আপনার এখানে অর্ডার প্লেস করবে না। তা আমাদের যেটা হচ্ছে যে আমরা তার অর্ডারগুলো খুব দ্রুত দেওয়ার জন্য প্রফেসর ইউনুস খুব দ্রুত চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানোর মেজার নিয়েছেন। এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা ইনভাইট করছি, এবং এর ফলে বড় বড় যারা পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা চিটাগং পোর্টে এসে তাদের ইনভেস্টমেন্ট, এই চিটাগং পোর্ট ম্যানেজ করার কথা বলছেন। এটা যদি আমরা করতে পারি ফুললি, তাহলে যেটা হবে যে চিটাগং পোর্টটা খুব দ্রুত একটা এফিশিয়েন্ট পোর্ট হয়ে যাবে, এবং এইটার বেনিফিটটা পুরো ওভারঅল ইকোনমি থাকবে। আরেকটা হচ্ছে যে আমাদের যারা এক্সপোর্ট বাড়াতে চাচ্ছেন, তারা বলছেন যে আমি কিভাবে বাড়াবো, আমার তো এনার্জি নাই।
কারণ আপনি যাই করতে যান সেক্ষেত্রে জন্য আপনার এক্সট্রা ইলেকট্রিসিটির আগে এক্সট্রা গ্যাস লাগে। সেই গ্যাস এবং এনার্জির সাপ্লাইটা আমরা যাতে আরও বেটার হয় সেটার জন্য খুব দ্রুত কাজ করা হচ্ছে। এই কয়টা যদি আমরা কাজে পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, এনার্জির ক্ষেত্রে আমরা সাপ্লাইটাকে আনইন্টারাপ্টেড সাপ্লাই দেওয়া, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এই আমাদের বায়ারদেরকে বলতে পারি যে বাংলাদেশে এখন পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আছে, তুমি আসো, তাহলে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ এই যে ম্যানুফ্যাকচারিংয়ের যে জবের যে ক্রাইসিস এটা দ্রুত মিটবে এবং লাখ লাখ জব আমরা তৈরি করতে পারবো। বাংলাদেশ ইকোনমি উইল মেক এ ম্যাসিভ কামব্যাক এবং আমরা বলবো যে এটা আমরা খুব দ্রুত একটা বড় এক্সপোর্টিং কান্ট্রি হিসাবে এমার্জ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শফিক ভাই আপনার সময়ের জন্য। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সাথে।